যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের অবসান। বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাটল ৪৩ দিনের সরকারি অচলাবস্থা। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা ঘোষণা ভারতের। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ মোদির। ইসলামাবাদে হামলার ঘটনায় আটক এক। এবার পাকিস্তানের সিনেটে সংবিধানের বিতর্কিত ২৭তম সংশোধনী বিল পাশ। আরও ক্ষমতাধর হলেন সেনাপ্রধান। তীব্র নিন্দা বিরোধীদের। গাজার ইয়েলো লাইন যেন মৃত্যু ফাঁদ। আবারও ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যৌথ উদ্যোগ মিশর তুরস্কের। চুক্তির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা। এবং ইউক্রেনের খার্কিভে ব্যাপক ড্রোন হামলা। রাশিয়ার অভিযানের মুখে জাপোরিজিয়ায় পিছু হটেছে জেলেনস্কি বাহিনী। ভেস্তে যাওয়া শান্তি আলোচনা ফের শুরুর ইঙ্গিত মস্কোর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘ শাটডাউন শেষ হলো। বুধবার ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সইয়ের মধ্য দিয়ে ৪৩ দিনের অচলাবস্থা কাটল দেশটিতে। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদে পাশ হয় ব্যয় সংক্রান্ত বিলটি। রিপাবলিকানদের পাশাপাশি ৬ ডেমোক্রেটও বিলে সমর্থন দেন। অবশেষে অচলাবস্থা কাটল যুক্তরাষ্ট্রে। শেষ হলো দেশটির ইতিহাসের দীর্ঘতম শাটডাউন। স্থানীয় সময় বুধবার রাতে প্রতিনিধি পরিষদে ২২-২০৯ ভোটে শাটডাউন শেষ করতে বিল পাশ হয়। এর মধ্যে রিপাবলিকানদের পাশাপাশি ৬ ডেমোক্রেটও সমর্থন দেন। এই বিলের মাধ্যমে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুতি বাতিল ও বকেয়া বেতন পরিশোধের নিশ্চয়তা দেওয়া হয়েছে। প্রতিনিধি পরিষদে পাশের পর বিলটি যায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। তাই সই করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সরকারি অচলাবস্থা। তবে আলোচিত স্বাস্থ্য বীমা ভর্তুকি ইস্যুর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ডেমোক্রেটদের মূল দাবি ছিল অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের অধীনে ভর্তুকির মেয়াদ বাড়ানো, যা এই চুক্তিতে সরাসরি অন্তর্ভুক্ত করা হয়নি। পরিবর্তে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আলাদা ভোটের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। দীর্ঘদিনের এই অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্র জুড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী বেতন ছাড়া কাজ করছেন অথবা ছুটিতে আছেন। খাদ্য সহায়তা কার্যক্রম স্থবির হয়ে গেছে। মারাত্মক বিঘ্ন দেখা দিয়েছে বিমান চলাচলে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত জুড়ে সতর্কতার মধ্যে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটরসাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওই চালক হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয়। ভারতের নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের পর থেকে রাজধানী জুড়ে চাপা আতঙ্ক। গুরুত্বপূর্ণ সড়কে বেড়েছে পুলিশের টহল। লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ৩ দিন পর ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী হামলা হিসেবে ঘোষণা দিয়েছে ভারত সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়। রেলমন্ত্রী অশ্বিনী বলেন, রাষ্ট্রবিরোধী শক্তির হাতে সংগঠিত এই হামলায় নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন। নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্তের নির্দেশ দেন তিনি। দিল্লিতে বিস্ফোরণের পর ভারত জুড়ে উচ্চ সতর্কতার মধ্যেই মুম্বাই থেকে বারাণসীগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পরে বিমানটি জরুরি অবতরণ করে বারাণসী বিমানবন্দরে। নিরাপদে সরিয়ে নেওয়া হয় ১৭৬ যাত্রীকে। অন্যদিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আদালতের সামনে আত্মঘাতী হামলার ঘটনায় এক মোটর সাইকেল চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, ওই চালক অনলাইন সার্ভিসের মাধ্যমে হামলাকারীকে আদালত এলাকায় পৌঁছে দেয়। এদিকে রাজধানীতে বিস্ফোরণের পর দেশটির পাঞ্জাব প্রদেশে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে পুলিশ। আদালত, বিচারকদের বাসভবন ও চীনা প্রকল্পে বাড়ানো হয়েছে নিরাপত্তা। আদালত কমপ্লেক্সের ছাদে স্নাইপার মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিচারপতি ও আইনজীবীদের নিরাপত্তায় বিশেষ প্রশিক্ষণ ও মেডিকেল
রেসপন্স টিমও রাখা হচ্ছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। রাজধানীর মগবাজারে প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাচ্ছে জামায়াত ইসলামী। সরাসরি যাচ্ছে সেখানে। তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ, এই বক্তব্যে সেটা জারি করার ঘোষণা দিয়েছেন যে সে আদেশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা গেজেট প্রকাশিত হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, তিনি গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা দিয়েছেন। আমরা এখানে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে, যে 48টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি সাংবিধানিক সংস্কার সহ অন্যান্য সংস্কার, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। কিন্তু একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট হলে ভোটার তো সেই জুলাই চার্টার সম্পর্কে অবহিত হয়ে তিনি হা না ভোট দেবার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন, মাইন্ডসেট করবেন। অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। আমরা বারবার অনুরোধ করেছি, যুক্তি দিয়েছি, এটাও আমরা বলেছি যে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ইতিহাসে কেয়ারটেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি, প্রত্যেকটি নির্বাচনে কম বেশি কিছু কিছু ভোট কেন্দ্রে সহিংসতা হয়ে থাকে, বিশৃঙ্খলা হয়ে থাকে। 2-5টা কেন্দ্র বন্ধ হয়ে গেল, গোলাগুলি হলো, স্থগিত হয়ে গেল। তো একই দিনে ভোট হলে এমন ঘটনা তো যে কোনো কেন্দ্রে ঘটতে পারে, 5টা কেন্দ্র বন্ধ হয়ে গেল। তাহলে জাতীয় নির্বাচন প্রতীকের ভোট বন্ধ হলো, সেই দিন গণভোটের দশাটা কি হবে? এর কোনো জবাব নাই। জুলাই সনদে এই যে 12.5 কোটি প্রায় ভোটার কি কি বিষয় হা বলবে না বলবে, বিফোর ন্যাশনাল ইলেকশন জাতিকে সেটা জানতে হবে, স্টাডি করতে হবে। ইলেকশন কমিশন সেটা পাবলিক করবেন, ওয়েবসাইটে দেবেন, তারপর না এত ক্রিটিক্যাল বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। অথচ সেই সুযোগ না দিয়ে 2টা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো। আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ 8টি ইসলামী এবং দেশপ্রেমিক সমমনা দল দাবি করে আসছি যে এই ভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে হবে, তাহলে এটার আইনি ভিত্তিটা দৃঢ় হবে, এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। সেই সংকট কিন্তু রয়েই গেল, এই সংকটটা নিরসন হলো না। এটা হচ্ছে আমাদের জামাত ইসলামের আপাতত প্রতিক্রিয়া। আমাদের একই আন্দোলনের সাথী সহযোদ্ধা আরো 8টি রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রত্যেক দল তার নিজ নিজ দলীয় ফোরামে তাদের এই ভাষণের উপরে প্রতিক্রিয়া পর্যালোচনা নিজেরা করছেন এবং পরে আমরা 8 দল সম্মিলিতভাবে আমাদের করণীয় ইনশাল্লাহ স্থির করব। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বিস্তারিত পর্যালোচনার পর সে ব্যাপারে আমাদের আরো প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। এই কারণে যে এই ভাষণের মধ্যে যেমন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি হলো, গেজেট হলো, তেমনি মগবাজারে বক্তব্য রাখছিলেন মিয়া গোলাম পরোয়ার। তার বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। পাকিস্তানের সিনেটে পাশ হলো সংবিধানের বিতর্কিত 27তম সংশোধনী বিল। এতে দেশটির প্রতিরক্ষা খাতে আরও ক্ষমতাধর অধিকারী হলেন সেনাপ্রধান। সেনা নৌ বিমান বাহিনীর চিফ অব ডিফেন্স ফোর্স হিসেবে ক্ষমতা পাচ্ছেন সেনাপ্রধান। এছাড়াও ফিল্ড মার্শাল মর্যাদা এবং আইনগত দায়মুক্তির নিশ্চয়তাও থাকবে তার ঝুলিতে। এই কারণে কোনো অপরাধ কিংবা প্রশাসনিক অভিযোগেও তিনি দায়ীও থাকবেন না। একই সঙ্গে বিচারপতি নিয়োগের ক্ষমতা যাচ্ছে সরকার ও রাষ্ট্রপতির কাছে। বিশ্লেষকরা বলছেন এই পরিবর্তনে বিচার বিভাগের স্বাধীনতা অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। বিরোধী দল পিটিআই এর অভিযোগ, এতে গণতন্ত্র ও বিচার ব্যবস্থার মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক সময় আরও থাকছে। কুখ্যাত যৌন অপরাধী এপস্টিনের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতার নতুন তথ্য ফাঁস। ভুক্তভোগীদের বিষয়ে জানতেন বলে ইঙ্গিত, রাজনৈতিক ষড়যন্ত্র আখ্যা হোয়াইট হাউসের। যুদ্ধবিরতির তোয়াক্কা না করে গাজা উপত্যকায় প্রতিদিনই হামলা চালাচ্ছে দখলদার বাহিনী। বুধবার খান ইউনিসের কাছে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও এক ফিলিস্তিনির। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যৌথ উদ্যোগ নিচ্ছে মিশর, তুরস্ক। দ্বিতীয় পর্যায়ের চুক্তি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করছে দুই দেশ। এদিকে চলমান দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পূর্ণ ক্ষমা চেয়ে দেশটির প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজার ফিলিস্তিনিদের জন্য আতঙ্কের নামে পরিণত হয়েছে ইয়েলো লাইন বা হলুদ রেখা। যুদ্ধবিরতি শুরুর পর প্রায় প্রতিদিনই এই রেখা অতিক্রমের অজুহাতে দখলদার বাহিনীর গুলিতে প্রাণ দিতে হচ্ছে উপত্যকার বাসিন্দাদের। বুধবারও খান ইউনিস এলাকায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে উপত্যকার বিভিন্ন স্থানে। সুজাইয়া ও গাজার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় দখলদার বাহিনী বহুতল ভবন ও ছোট আবাসিক কাঠামো ধ্বংস করেছে। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, 1 মাসের কম সময়ের মধ্যে 1,500-এর বেশি ভবন ধ্বংস হয়েছে উপত্যকায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি নগরবাসীকে বসবাস অযোগ্য করে তোলার চেষ্টা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গাজার 16,000-এর বেশি মানুষ জরুরি চিকিৎসার অপেক্ষায় আছেন, যার মধ্যে প্রায় 4,000-ই শিশু। ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো পর্যাপ্ত সেবা দেওয়ার মতো অবস্থায় নেই। WHO গত 2 বছরে প্রায় 8,000 রোগীকে গাজার বাইরে চিকিৎসার জন্য পাঠিয়েছে। যুদ্ধবিরতি শুরুর পর সংস্থাটি চেষ্টা করছে জরুরি চিকিৎসা প্রয়োজন এমন ফিলিস্তিনিদের দ্রুত অন্য দেশে পাঠাতে। গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যৌথ উদ্যোগ নিচ্ছে মিশর, তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, উভয় দেশ দ্বিতীয় পর্যায়ের চুক্তি বাস্তবায়ন এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী পাঠানোর বিষয়ে আলোচনা করছে। এদিকে চলমান দুর্নীতি মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পূর্ণ ক্ষমা চেয়ে একটি চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি ইসরায়েলি প্রেসিডেন্টের উদ্দেশ্যে ট্রাম্প লিখেন, যুদ্ধকালীন সময়ে নেতানিয়াহু একজন শক্তিশালী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি ইসরায়েলকে শান্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় গুলশানে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সংগঠিত হতে পারে না, কারণ সার্বভৌম জনগণের দ্বারা সংগঠিত সার্বভৌম পার্লামেন্টারি ইখতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের, অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী তাদের দ্বারা নির্বাচিত সদস্যগণ সার্বভৌম সংসদে প্রতিনিধিত্ব করেন এবং সেই হিসাবে তারা সংবিধান সংশোধন, পরিমার্জন সহ সকল কিছুর এখতিয়ার রাখেন, আইন প্রণয়ন সহ। এই এখতিয়ার কোনো নির্বাচিত বডির বা পরিষদের কখনো থাকে না। এগুলো নতুন নতুন প্রস্তাব এবং অমীমাংসিত প্রস্তাব। তো এছাড়া আরও অনেকগুলো প্রস্তাব এখানে আছে, আমি সবগুলো এখানে বলতে গেলে সময় লাগবে। আমি এই আদেশগুলো সবগুলো পূর্ণাঙ্গ আমি স্টাডি করে পরে আমরা আমাদের দলের মিটিংয়ের পরে, স্থায়ী কমিটির মিটিংয়ের পরে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের মতামত এবং প্রতিক্রিয়া জানাতে পারব। আমি পরবর্তীতে আসি, এখানে বলছে আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট, সেটা তো বললাম। তারপরে বলছেন নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধি, সেটা ঠিক আছে। ডেপুটি স্পিকার বিরোধী দলের ঠিক আছে, সংসদীয় কমিটির সভাপতি ঠিক আছে, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ ঠিক আছে, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি। কিন্তু এই বিষয়গুলো যেভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে সেইভাবে, এবং বলা হচ্ছে সংবিধান বাস্তবায়ন আদেশ যেটা আজকে করেছে সেই মতে প্রশ্নগুলো হচ্ছে। তো সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গড়মিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জুলাই জাতীয় সনদ এবং আজকের যে বাস্তবায়ন আদেশ গেজেট হয়েছে সেটা অনেক তফাৎ। এখানে অনেকগুলো নতুন প্রস্তাব আছে, সনদে যেগুলো এগ্রিড হয়েছে সেগুলো পুরোপুরি নাই, সেইভাবে নাই। তো সুতরাং কিসের উপরে গণভোটের প্রশ্ন হচ্ছে সেই বিষয়টা অবশ্যই বিতর্কিত। তারপরে বলছে জুলাই জাতীয় সনদে অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন হবে, ঠিক আছে। এখন
বলছেন, প্রস্তাব করছেন গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন। তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন, জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। কোনটা? যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটার অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হ্যাঁ না বলার কোনো বিষয় নাই। আর আমাদেরকে মনে রাখতে হবে, জুলাই জাতীয় সনদ যেভাবে গৃহীত হয়েছে, প্রণীত হয়েছে, রচিত হয়েছে, স্বাক্ষরিত হয়েছে, সেইভাবেই বাস্তবায়নের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা স্বাক্ষর করেছি। এখান থেকে বিচ্যুত হওয়া মানে হচ্ছে এই জুলাই জাতীয় সনদের লঙ্ঘন করা, এবং লঙ্ঘন কে করছেন? যিনি মাননীয় প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন তিনি। আমরা গত কয়েকদিন আগেও আমাদের দলের অবস্থান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়েছি যে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বাইরের কোনো বিষয় যদি আরোপ করা হয় তার সাথে আমরা একমত হব না, এবং রাজনৈতিক স্বাক্ষরের অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো প্রতি সেটা কোনো বাধ্যবাধকতা সৃষ্টি করবে না। কারণ আজকেও বলতে চাই যে সমস্ত বিষয়গুলো এখানে জবরদস্তিমূলক আরোপ করা হয়েছে এবং বলা হচ্ছে এগুলোর উপর হয় আপনি হ্যাঁ বলবেন না বলবেন, কিন্তু যে প্রশ্নগুলো করা হচ্ছে সেটা সনদের বহির্ভূত, স্বাক্ষরিত সনদের বহির্ভূত অনেকগুলো, এবং যে আদেশটা আজকে জারি করা হয়েছে সেটার মধ্যে অনেকগুলো আছে নিত্য নতুন, তাদের মনের মাধুরী বিষয়ে অনেকগুলো এখানে প্রস্তাব করা হয়েছে। হয়তো এখানে কোনো কোনো পক্ষ খুশি হতে পারে, কিন্তু কথা হচ্ছে আমরা রাষ্ট্রের মধ্যে একটা ঐক্য সৃষ্টির পরিবর্তে কি অনৈক্য সৃষ্টি করতে যাচ্ছি? জাতীয়ভাবে কি আমরা কোনো বিভাজন সৃষ্টি করতে যাচ্ছি? এবং এই বিভাজনের দায় দায়িত্ব কি মাননীয় প্রধান উপদেষ্টা নেবেন? এখন এই সমস্ত বিষয়ে আমরা আলাপ আলোচনা করে পরবর্তীতে আমাদের প্রতিক্রিয়া জানাবো। ধন্যবাদ। এখন আমি যা বলছি সেটা সম্পূর্ণ আমি আমার নিজস্ব মতামত না, আমরা দলীয়ভাবে বসে তখন। আপনি বলছেন স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত জবরদস্তিমূলক কোনো প্রস্তাব দেওয়া হলে বিএনপি মানবে না, হ্যাঁ আপনি বলছেন যে স্বাক্ষরিত জুলাই সনদের বহির্ভূত, সেটা তো আমাদের দলীয় অবস্থান। আমরা কয়েকদিন আগে এটা প্রেসের মাধ্যমে স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রকাশ করেছি আপনাদেরকে আহ্বান করে, যে জুলাই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের বহির্ভূত বা এর বাইরের কোনো বিষয় যদি আরোপ করা হয় সেটা রাজনৈতিক দলগুলো যারা স্বাক্ষর করেছে তারা মানতে বাধ্য নয়, কোনো বাধ্যবাধকতা আরোপ করবেন। সেটা তো নতুন নয়, এটা আমরা পুরাতন আগে বলেছি। আপনি বললেন লঙ্ঘন হয়েছে, যেহেতু ভাষা সনদে উনি স্বাক্ষর করেছেন, এই কথাটা যদি একটু রিপিট করেন আমার একটু দেরি হয়েছে। গুলশানে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে ঠিক সময়। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে কথা বলছেন সিইসি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কমিশনের মতামত কি, তারপরে চ্যালেঞ্জিং হবে কিনা, আর ভোটের উপর প্রভাব পড়বে কিনা। এখানে এক নম্বর হচ্ছে আমার তো বক্তৃতাটা শোনার সুযোগ হয় নাই। আমি আপনাদের সাথে এখানে মিটিং এ ছিলাম, আমি বক্তৃতা শুনি নাই। একটা জিনিস যেটা আমি শুনি নাই, এটা উনি কোন লাইনে বলেছেন, কি বলেছেন, আর ওনাদের প্রস্তাবটা কি ইত্যাদি বিস্তারিত না জেনে কিছু কোনো মন্তব্য করা ঠিক না। আমরা ফর্মালি বিষয়গুলো জানলে তখন আমরা এক্সারসাইজ করে আমাদের সব বসে আমাদের কমিশনে আলাপ আলোচনা করে তখন আমরা একটা মতামত দিতে পারবো। এছাড়া আমাদের এই মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না। আমি বক্তৃতাটাই শুনি নাই আসলে, সুতরাং আমি কোনো বিষয়ে এই মুহূর্তে কোনো মতামত আমি দিতে চাই না। আপনাদেরকে আবার আন্তরিক ধন্যবাদ জানাই। দেখা হবে হয়তো আর ভবিষ্যতে ইনশাল্লাহ। আপনাদের সহযোগিতা চেয়ে আমি আবার সহযোগিতা চেয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আগারগাঁওয়ে কথা বলছেন সিইসি। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। ইউক্রেনের খার্কিভে কয়েক দফায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বিস্ফোরণে একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, হতাহত হয়েছেন বেশ কয়েকজন।
এরই মধ্যে জ্যাপোরিজিয়া অঞ্চলে রুশ আগ্রাসনে পিছু হটেছে ইউক্রেনীয় বাহিনী। এমন পরিস্থিতিতে শান্তি প্রক্রিয়া পুনরায় শুরু করতে আগ্রহ দেখিয়েছে রাশিয়া। তুরস্কে নিযুক্ত মস্কোর ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বলেন, ইস্তাম্বুলের আলোচনার পথ এখনো খোলা আছে। সরাসরি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত রয়েছে রাশিয়া। এদিকে রুশ তেল ও গ্যাস খাতে আয় হ্রাস পেয়েছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দেখছেন আন্তর্জাতিক সময়। লিবিয়া উপকূলে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত 42 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে 6 দিন ভেসে থাকার পর মাত্র 7 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এক বিবৃতিতে জানায়, নিখোঁজ 42 অভিবাসন প্রত্যাশী সবাই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের মধ্যে 29 জন সুদান, 8 জন সোমালিয়া, 3 জন ক্যামেরুন এবং 2 জন নাইজেরিয়ার নাগরিক। জীবিত উদ্ধার হওয়া 7 জনের মধ্যে 4 জন সুদান, 2 জন নাইজেরিয়া এবং 1 জন ক্যামেরুনের নাগরিক। লিবীয় কর্তৃপক্ষ বলেছে, আলবুরি তেলক্ষেত্রের কাছে 49 জন আরোহী সহ নৌকাটি ডুবে যায়। ইরাকে সংসদীয় নির্বাচনে বিজয়ী হয়েছে প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানের নেতৃত্বাধীন জোট। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে তার রিকনস্ট্রাকশন অ্যান্ড চেঞ্জ জোট পেয়েছে 13 লাখ ভোট, যা প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় 3,70,000 বেশি। বুধবার নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে জানায়, এবার 56% ভোটারের উপস্থিতি ছিল। আল সুদানি একে রাজনৈতিক ব্যবস্থার প্রতি আস্থা পুনরুদ্ধারের প্রমাণ বলে মন্তব্য করেছেন। ইরাকের 329 আসনের পার্লামেন্টে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে জোট করার আলোচনার দিকে এগোতে হবে দলগুলোকে। 2003 সালে মার্কিন আগ্রাসনের পর এটি ছিল ইরাকের ষষ্ঠ নির্বাচন। বিশ্লেষকরা বলছেন, নতুন সরকারকে দুর্নীতি, বেকারত্ব এবং শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থাপনা মোকাবেলা করতে হবে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউনের অবসান, বিলে সই করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাটল 43 দিনের সরকারি অচলাবস্থা। নয়াদিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে সন্ত্রাসী হামলা ঘোষণা ভারতের। জড়িতদের ধরতে সর্বোচ্চ অগ্রাধিকারের নির্দেশ মোদির। ইসলামাবাদে হামলার ঘটনায় আটক 1। এবং এবার পাকিস্তানের সিনেটে সংবিধানের বিতর্কিত 27তম সংশোধনী বিল পাশ। আরও ক্ষমতাধর হলেন সেনাপ্রধান। তীব্র নিন্দা বিরোধীদের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন শবনম নিবিড়। ধন্যবাদ আলিশা। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়।